আচ্ছা, তাহলে আমরা আর্কিটেকচার ক্লাস আর কয়টা পাবো? কালকে একটা, 7 তারিখে একটা, দুইটা ক্লাস, রাইট? আরো দুটা ক্লাস পাবো। আর হচ্ছে কুইজের ব্যাপারে স্যাররা একটু বলেন তো, স্যাররা কি কুইজটা ফিজিক্যালি দিবেন শুক্রবারে নাকি অনলাইনে দিতে যাচ্ছেন? অনলাইনে দিলে আসলে একটু প্রবলেম হচ্ছে কি, মানে একেবারে নকলে ছড়াছড়ি হয়ে যাবে। বুঝতে পারছেন? ম্যাথমেটিক্যাল কোশ্চেন তো চ্যাট জিপিটিতে দিলে একবারে ধরেন ঠাস ঠাস উত্তর চলে। এই জন্য শুক্রবার ল্যাব ক্লাসে নিতে যাচ্ছি। সমস্যা আছে কোনো? হুম। হ্যালো। স্যার আমাদের কুইজের ব্যাপারে মানে আপনাদের বলছেন। বৃহস্পতিবারের ক্লাসে কুইজ তো আর্কিটেকচার কোর্সটায়। জি স্যার। এখন মানে কুইজটা হচ্ছে টোটালি আসলে ম্যাথমেটিক্স এর, ওই যে আমরা যে প্র্যাকটিস করলাম না ম্যাথ টাইপের, ওরকম টাইপের। এখন এই জন্য আমি স্যার পরীক্ষাটা ওইটা বৃহস্পতিবারই শুক্রবার নেন স্যার। নিতে যাচ্ছি। বৃহস্পতিবারে স্যার অনলাইনে দেওয়ার মতো প্রিপারেশনই আছে স্যার, শুক্রবারে ফিজিক্যালি দেওয়ার মতো কোনো প্রিপারেশন নাই আমার, টু বি ভেরি অনেস্ট। মানে কি আমি বলি, ওই অনলাইনে দিলে একেবারে উত্তর ঠাস করে চলে আসবে, মানে কোনোভাবেই আমি কন্ট্রোল করতে পারবো না ফেয়ারনেসটা। এই প্রবলেমটা আছে, বুঝছেন? কারণ ম্যাথমেটিক্স রিলেটেড জিনিসগুলো উত্তর উত্তর একদম সরাসরি চলে আসে। এই জন্য আমি ফিজিক্যালি নিতে যাচ্ছিলাম, কারণ আপনাদের সাথে যেহেতু দেখা হয়ই আমার। আর ল্যাবের ক্লাসে অনেস্টলি আর পড়ানোর কিছু বাকি নাই। প্রজেক্ট টজেক্ট নিয়ে অলরেডি আলোচনা করে দিছি। এখন খালি ল্যাব ফাইনালে আমরা আসবো, পরীক্ষা দিব। কি বলেন, শুক্রবার নেই? হুম। হ্যালো, শুনতে পাচ্ছেন কথা? জি স্যার। স্যার আমরা তো তো আমরা এর তো কারণটা মিডের আমি আগে বলি, একটা দিন। আসলে হচ্ছে কি স্যার, আমাদের কুইজটা তো তেমন ইম্পর্টেন্ট না। আপনারা ধরুন কুইজে কিছু কম পাইলেন, সেইটা ডাজ নট ম্যাটার। কারণ ধরেন কথার কথা কোন একটা স্টুডেন্টের 2-3 মার্কের জন্য একটা গ্রেড কম আসতেছে, তখন আমি যে কুইজ অ্যাসাইনমেন্ট এই সেকশন গুলা থেকেই মূলত তার স্কোরটা বাড়াই দিই। সো এটা এটা নিয়ে কোনো ইয়ে নেই। ধরেন কুইজে আপনাকে একটা দিলাম, একটা স্কোর আসলো 5, কিন্তু এই 5 যে 5ই থাকবে তা কিন্তু না। কথা বুঝছি? কাজটা কম বেশি হবে, বেশিই হবে, স্যার কম তো আমি আর হবে না। আসলে মানে কোনটার জন্য, বলেন বলেন স্যার, বলেন। স্যার আমি বেসিক্যালি নেগোসিয়েশন করতেছি কোনটার জন্য। আমাদের ফ্রাইডে আমাদের স্টুডেন্ট তো প্রায় 45+। তো ফ্রাইডে আমাদের ফিজিক্যালি অ্যাটেন্ডেন্সটা খুবই কম। আমরা তো অলরেডি অনেকে যারা রেগুলার আসি সবাই মোটামুটি প্রথম আমরা যেই ক্লাস টেস্ট বা কুইজ আমরা এটা অ্যাটেন্ড করছি এবং এটার মার্কস আমরা পাইছি। হুম হুম। তো এখন যে কুইজটা আছে আমার মনে হয় যে অনলাইনে রাখলে সবাই মোটামুটি জয়েন করার ট্রাই করে, মিনিমাম একটা মার্কস যদি থাকে ওদের কুইজে, মানে কুইজের পারপাসে, তাহলে এটা সবার জন্যই মানে বেনিফিটেড কিন্তু ওই যে হয় আর কি। বললাম যে আর আমি যদি ম্যাথ রিলেটেড শুধু কোর্সে ফিজিক্যালি ফিক্স ওটার রাখি, সলিউশন কি দিবেন? এখন স্যার ওইটা আসলে যারা ওটা তো আসলে আমিও কন্ট্রোল করতে পারবেন না, আপনিও কন্ট্রোল করতে পারবেন। ওটা সবাই সঠিক উত্তর দিয়ে দিবে, তো সবই দোষ। ইন্টেন্সিটি আছে, চ্যাট জিপিটি থেকে নিলেও হয়তো ওরা ফাইনালের জন্য প্রিপারেশন নিয়ে শিখবে। হ্যাঁ, এখন না না, আমি বলি ওইটা যেটা বলছেন ওই পারপাসে আমি আবার অ্যাসাইনমেন্ট দিব। অর্থাৎ আপনাদের কিছু ম্যাথ করতে দিব, কারণ অ্যাসাইনমেন্ট 10% মার্ক কিন্তু বাকি আছে। ওই 10%-এর মধ্যে আপনি যত যা ইচ্ছা ইউজ করেন, সমস্যা নাই। কুইজটা আমি ফিজিক্যালি নিতে যাচ্ছি। কুইজে যে 10%, আপনাদের আজকেই আমি একটা অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্টের মধ্যে এই রিলেটেড অনেকগুলা ম্যাথ থাকবে,
ভার্চুয়াল মেমোরির ম্যাথ থাকবে, ভার্চুয়াল মেমোরি এখনো পড়াই নাই। সিটি আছে, ওইগুলোর প্রিপারেশন নিতে হবে স্যার। তাহলে স্যার একই তো আমরা নেক্সট প্রিপারেশন, ফ্রাইডে দিব স্যার। বৃহস্পতিবার রাতের জন্য যদি পড়েন শুক্রবার সকালে দিতে সমস্যা কি? স্যার একই তো শুক্রবার কথা। দুইটা অলরেডি স্যার আমরা আসলে বুঝেন নাই আমার কথাটা? মানে আপনি তো অনেস্টলি স্যার বৃহস্পতিবার আমরা রাতেই মানে আমার জন্য আপনার আমারটা যে সাবজেক্টের আর জন্য পড়বেন, শুক্রবারে আমাদের আরেকটা এক্সাম আছে। প্রজেক্টটা আছে সমস্যা নাই। শুক্রবার আপনি বৃহস্পতিবার রাতেই তো আমারটার জন্য পড়বেন, তো শুক্রবার সকালে পরীক্ষাটা দেন, তাইলেই তো হয়। কয়েক ঘন্টায় কি সব পড়া ভুলে দেবেন? একই তো পড়া। এটা আপনাদের ভালোর জন্য আমি করতেছি, কারণ আপনারা যাতে গণহারে ফাইনালে ফেল না করেন। পরে আমাদের আরো কয়েকটা এক্সাম। হ্যাঁ দেন না, সমস্যা কি? এক্সামের জন্য তো পরিশ্রম করতে হয় না, একই পড়া। বুঝতে পারছেন আমার কথাটা? কারণ আমি কেন বলতেছি, আচ্ছা। এই এই কুইজটা খুব ইজিলি আপনি অ্যান্সার পেয়ে যাবেন। আর আপনারা যেটা বলছেন যে প্র্যাকটিস বা প্র্যাকটিসের জন্য এটা চ্যাটজিপিটি থেকে দেখে হলেও শিখলো, ওটার জন্য আমি আবার অ্যাসাইনমেন্টে 10% রেখেই দিছি। ওখানে আপনারা করেন, ওখানে আপনারা 10-এ 10 পান, সমস্যা নেই। ওটাও তো 10, অ্যাসাইনমেন্টে 10, অ্যাটেন্ডেন্সে 10, কুইজে 10, তারপরে মিড টার্মে 30 আর ফাইনালে 40, এই টোটাল 100। তো ওখানে তো 10-এ আপনি আহ, যেটা কপি করার করতেই পারতেছেন। আমি মেইনলি আপনাদের জন্য ভয় পাচ্ছি হচ্ছে আপনারা ফাইনালে ফেল করে বসবেন সবাই, এটা আমি বেশি ভয় পাচ্ছি। কারণ প্র্যাকটিস করবেন না, প্র্যাকটিস না করে একটা পরীক্ষা দিতে যাবেন, ঠাস করে একেবারে ভুল উত্তর দিবেন। এবং আমার তো রেকর্ড দেখছেন, আমার রেকর্ড কিন্তু খারাপ। এরকম 15, 16, 20 জন ফেল দেওয়া আমার কাছে কোনো ম্যাটার না। আমি এটা দিয়ে আসতেছি গত 3-4 সেমিস্টার যাবতই। তো আমি চাচ্ছি না যে এই কাজটা আপনাদের সাথে হোক। স্যার আজকে একটু ম্যাথ গুলা একটু আবার একটু রিপিট করেন। হ্যাঁ হ্যাঁ, সেটা করবো, সেটা সমস্যা নেই। জি আচ্ছা স্যার, ধন্যবাদ। বুঝতে পারছি তো, এই যে এই প্রবলেম গুলার জন্য আমি চাচ্ছি যে শুক্রবার সকালেই ওরা একটু কষ্ট করে পরীক্ষাটা দিয়ে দেন। একই প্রিপারেশন, সেম টু সেম একই প্রিপারেশন। আমরা একটু পরেই নিব, ধরেন আসতে তো স্টুডেন্টদের সময় লাগে, 9টার সময় নিলাম, লাস্ট আধা ঘন্টায় 9টার দিকে নিলাম, যাতে সকাল 7:30টায় তো অনেকেই আসে না, অল্প সংখ্যক স্টুডেন্ট আসে, 8টায়ও অনেকে আসে না। তো সেই হিসাবে আমরা 9টার দিকেই নিলাম। ঠিক আছে, তাহলে আমি এটা গুগল ক্লাসরুমে আমি পোস্ট করে দিচ্ছি। আহ, এটা আপনাদেরই ভালো হবে, আমি আপনাদের ভালোর জন্যই আসলে এই সিস্টেমটা করতে যাচ্ছি, যাতে হঠাৎ করে শক না খান পরীক্ষার হলে। হঠাৎ করে বসেন, কারণ একটা প্র্যাকটিস যদি থাকে, হ্যাঁ কপি করে লিখি 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 লিখি, এই প্র্যাকটিসটা ওই সময় হঠাৎ করে কাজ করবে না, আপনি হঠাৎ ভয় পেয়ে যাবেন। ওই ভয়টা যাতে না থাকে ফাইনালের কোশ্চেন দেখে, এই জন্য আমি কুইজটা ফিজিক্যালি নিব। আচ্ছা, আর আরেকটা টপিক আমাদের পড়ানো বাকি ছিল, ভার্চুয়াল মেমোরি, এটা ইনশাল্লাহ আমরা আগামীকাল পড়বো, এরও পরে আরেকটা ক্লাস পাবো। আহ, আহ, আর আজকেই ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে আপনাদের অ্যাসাইনমেন্টটা দিয়ে দিতে। তো অ্যাসাইনমেন্টটা লাস্ট ক্লাসের আগে জমা দিয়ে দিবেন অনলাইনে, লাস্ট ক্লাসের আগে জমা দিয়ে দিবেন। এই ম্যাথগুলাই থাকবে, এই ম্যাথগুলাই যা যা দিছি তাই থাকবে। আচ্ছা, আমাদের 30 স্যারদের মনে হয় ভার্চুয়াল মেমোরির ইয়েটা দেওয়া হয় নাই তার। জানি গেল 30 সেটা তো আমার কম্পিউটারই আছে।
তো এই ভার্চুয়াল মেমোরিটাই আমরা হচ্ছে আমাদের ফাইনালের লাস্ট টপিক হিসেবে পড়বো। আগামীকাল সময় নিয়ে এটা ইনশাল্লাহ পড়াই দেব। আর এই তো গেলই। আচ্ছা স্যারদের প্রজেক্টের কি অবস্থা? হুম? ইরোর টিরোর কোনো খাইছেন নাকি কেউ? অন্যান্য ক্লাস থেকে কিন্তু আমাকে অনেক আসতেছে, অফিসে আসতেছে, স্যার আমার এটা সমস্যা ওটা সমস্যা। স্যার আমি ইরোর খাইছিলাম তখন আপনার কাছে নক দিছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, এরকম হ্যাঁ 2-4 জন আমাকে নক দিচ্ছে, আমি সলভ করে দিচ্ছি আমার যতটুকু সম্ভব। আসলে অনেক স্টুডেন্ট তো, 3টা সেকশনে প্রায় 150-র কাছে স্টুডেন্ট, যার কারণে সবাইকে সবসময় হয়তো ওভাবে নক দিতে পারি না। আমি ট্রাই করি মোটামুটি যারাই আহ, দিচ্ছে তাদেরকে চেষ্টা করে দেওয়ার। So, আপনাদেরও কোনো ইরোর টিরোর থাকলে আপনাদের কাজ, আপনি যদি অনেস্টলি কাজ করেন তাহলে কিন্তু ইরোর হবে। হ্যাঁ, ইরোর খাওয়া মানেই হচ্ছে আমি কাজে বসছি। তো সময় কিন্তু খুব বেশি নাই, আমাদের ল্যাব ফাইনালটা তো হচ্ছে কয় তারিখ? স্যার অনেক সময় স্যার আমাদের প্রবলেম স্যার ভিডিও গুলো স্যার সাউন্ড কোয়ালিটি একদমই স্যার লো হয়ে যাচ্ছে স্যার, এক্ষেত্রে একটু স্যার বাড়ায় বুঝতে শুনেন, অনেক হ্যাঁ, প্রবলেম একটু হচ্ছে। বাড়ায় শুনেন। ল্যাপটপের অন্যরাও তো সাউন্ড করতেছে। স্যার ঠেকাই দেওয়া আছে স্যার, সব ঠেকাই দেওয়ার পরেও স্যার মনে হয় অনেক সময় খুব প্রবলেম হচ্ছে স্যার আর কি। মানে হচ্ছে ইয়ারফোন ইউজ করবেন আর সাউন্ডটা 100-এ দিয়ে শুনবেন, তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। এটা হইতে পারে কারণ এই যে আমি এখন কথা বলি না, এখন এখন এখনো তো এটা রেকর্ড হচ্ছে, পরে দেখা যায় ইউটিউবে যখন আপলোড করি একটু সাউন্ডটা ডিগ্রেড হয়। এটা ওদের অ্যালগোরিদমের কারণে ওরা ফাইল সাইজটা ছোট করার জন্য সাউন্ডটা এক ধাপ ডাউন স্কেল করে। এটা আসলে আমাদের হাতে নাই, কি করব, এত স্টোরেজও তো নাই। চিন্তা করেন এই যে ইউটিউবে এত এত ভিডিও, এগুলো যদি আমি নিজের ড্রাইভে রাখতাম তাহলে তো মনে করেন আর দিতেই পারতাম না ভিডিও। তাহলে আমাদের ফাইনালটা কি 8 তারিখ হচ্ছে, তাই না? জি জি স্যার। স্যার। ফাইনালটা হ্যাঁ 8 তারিখ হচ্ছে। আহ, আর আরো একটা ক্লাস আমরা পাবো, ওটাতে তো কিছু আলোচনা হবেই। 1 তারিখের ক্লাসে আমরা একটু সাজেশন টাইপ কিছু দিয়ে দিব, বা কোন কোন বিষয়ে কি কি আলোচনা হয়েছে এটাও বলবো, কুইজ নিব। আর 8 তারিখে তো আমাদের ল্যাব ফাইনালি। ল্যাব ফাইনালে স্যাররা নিজেদের ল্যাপটপ নিয়ে আসলেই ভালো, কারণ দেখছেনই তো আমাদের এনআইটি ল্যাব গুলা খুব একটা ভালো না। হ্যাঁ, পিসি গুলা অনেক ক্ষেত্রেই অনেক স্লো বা কাজ করে না ঠিক মতো। আর যদি একান্তই নিজেরটা নিয়ে আসতে চান, ধরেন অনেকের বাসায় ল্যাপটপ নাই, পিসি আছে। পোস্ট হয়েছে না? তারা সেই ক্ষেত্রে যেটা করতে পারেন, আপনাদের ল্যাব ক্লাসটা হচ্ছে দিস ওয়ান। ও আমাদের তো এই ল্যাব ক্লাসেরও একটা মেকআপ নেওয়া বাকি ছিল। হুম, এটারও তো বাকি। আচ্ছা যাই হোক, এইটা দেখি যে এই যে এইটা, হাউ টু টেক ইউর প্রজেক্ট ফ্রম হোম টু দ্য ইউনিভার্সিটি ল্যাব, এরকম একটা ভিডিও পোস্ট পোস্ট করা আছে ওই জ্যাম্পের প্রবলেম সলভিং এ। ওখানে দেখবেন যে কিভাবে আপনার প্রজেক্টটা বাসার পিসি থেকে, যাদের ল্যাপটপ নাই তারা তো আর পিসি মাথায় করে নিয়ে আসতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনারা এই ভিডিওটা ফলো করে 3টা ফাইল নিয়ে আসবেন, একটু আর্লি আসবেন, তাড়াতাড়ি আসবেন, যাতে পিসিতে সেট আপ করতে পারি। ওখানে সুন্দর মতো দেওয়া আছে কিভাবে কিভাবে সেট আপ করতে হয়। আর কোশ্চেনের বিষয়ে তো ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। তো কাজ কাজ শেষ করে ফেলেন, সময় কিন্তু নাই। হ্যাঁ, একেবারেই কম সময়। যারা যারা আমার প্রজেক্ট দেখাবেন কাজ শেষ করে ফেলেন। কেউ কি নিজের প্রজেক্ট দেখাতে চাচ্ছেন এই ক্লাসে? কেউ আছেন নিজের প্রজেক্ট দেখাবেন? 2-1 জন।
নিজেরা কোনো প্রজেক্ট বা 2 জন 3 জন মিলে কাজ করব কোন একটা প্রজেক্টে, এরকম কেউ আছেন? সবাই সবাই আমারটাই দেখাবেন? আমারটাই কিন্তু নাম্বার কম। আমারটাই কিন্তু 50% মার্ক। ওটার সাথে আপডেট ডিলিট না আনতে পারলে কিন্তু নাম্বার একদমই স্যার কম। দুইজন তিনজন মিলে প্রজেক্ট করলে কি সবার কি আলাদা আলাদা কি করতে হবে নাকি দুইজন তিনজন মিলে একটা প্রজেক্ট করলে চলবে? না না, একটাই প্রজেক্ট। একটা প্রজেক্টে ভাগ করে আপনি স্যার ক্লাসে ছিলেন না? আলোচনা না স্যার করছিলাম তো। ক্লাসে ছিলাম না, কিন্তু আমি ভিডিওটা দেখছিলাম আপনার, ওইটাই আর হ্যাঁ কি হ্যাঁ, আর কি মানে ক্লিয়ার হচ্ছে হওয়ার দুই জন্য তিনজন আপনারা মিলে জিজ্ঞেস করলাম। আপনারা একটা প্রজেক্ট ভাগ করে করতে পারেন, তবে সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে এই প্রজেক্ট রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে হবে, অর্থাৎ দিস ওয়ান ফাইনাল প্রজেক্ট রিকোয়ারমেন্ট। আপনাদের প্রজেক্টের মধ্যে রেজিস্টার লগ ইন সিস্টেম থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। এখানে যা যা লেখা আছে এগুলো সব পূরণ করে আসতে হবে, ক্রাউড অপারেশন থাকতে হবে, একটা মিনিংফুল কোন একটা প্রজেক্ট। হ্যাঁ, যেমন ধরেন কথার কথা আপনি বললেন যে আমি একটা বাস টিকিট কনফার্মেশন এরকম একটা প্রজেক্ট বানাতে যাচ্ছি, তখন সেই ক্ষেত্রে এরকম ধরেন একটা বাস, তো এখানে সিট আছে, এখানে 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 সিট আছে। তা আমি যদি কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করি, ধরেন কথার কথা তানজিল, এই অ্যাকাউন্টটা দিয়ে যখন লগ ইন করবো এবং এই বাস সিটটা যখন নিব, এখন ধরেন অন্য কোনো ধরেন ইমরান, তাহলে ইমরান দিয়ে যখন লগ ইন করবো তখন দেখবো কি এটা ফিল আপ করা। ইমরান দিয়ে যখন লগ ইন করবো তখন দেখবে এই সিটটা সিলেক্ট করা যাচ্ছে না, অন্য একটা সিট নিতে হবে। কথা বুঝছি? এই জিনিসটা কি হবে? এই জিনিসটা আমাদের একটা এসকিউএল ডাটাবেস সার্ভারের মাধ্যমে এবং একটা এক্সপ্রেস জেএস সার্ভারের মাধ্যমে আপনারা কন্ট্রোল করবেন। এইটাই। আবার যদি তানজিলের মনে হয় যে না, আমি আমি এখন আর সিটটা রাখবো না, আমি এটা কেটে দিব, আমি এই সিটটা ছেড়ে দিচ্ছি, তখন আবার ইমরান দিয়ে ঢুকলে দেখবেন যে এটা এটা আবার নেওয়া যাচ্ছে। এরকম একটা সিম্পল প্রজেক্ট বানাইতে পারেন। আমাদের অ্যাটেন্ডেন্স সিস্টেমটা বানাইতে পারেন। এই যে আমি আপনাদের যখন নাম ডেকে ডেকে অ্যাটেন্ডেন্স দেই ইআরপি তে, এরকম দেওয়া থাকে, একটা নাম দেওয়া থাকে, প্রেজেন্ট দেওয়া থাকে, অ্যাবসেন্ট দেওয়া থাকে। আপনি যখন প্রেজেন্টে চাপ দেন তখন এখানে প্রেজেন্ট সাকসেসফুলি, অ্যাবসেন্টে চাপ দেন অ্যাবসেন্ট। এভাবে করে আপনি একটা বানান, ক্যালেন্ডার বানান, এবং ক্যালেন্ডারে যে কোনো একটা ডেট সিলেক্ট করলে আজকের দিনে কয়জন প্রেজেন্ট ছিল, কয়জন অ্যাবসেন্ট ছিল, পরপর দেখাবে। ঠিক আছে? আবার ধরেন কেউ এসে বললো স্যার আমি প্রেজেন্ট ছিলাম কিন্তু আমার নেটের জন্য আমি অ্যাটেন্ডেন্সে দিতে পারি নাই, প্লিজ স্যার একটু অ্যাটেন্ডেন্সে দিয়ে দেন, তখন ওইটাও আবার করার সিস্টেম থাকবে। এই তো হয়ে গেল ক্রাউড অপারেশন। ছোট ছোট প্রজেক্ট, ছোট ছোট কাজ আপনি চাইলে তিনজন, 2-3 জন মিলে, সর্বোচ্চ 3 জন, আহ একাও করতে পারেন, 1 জন 2 জন 3 জন গ্রুপে অ্যালাউড, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে অ্যাকচুয়াল লার্নিংটা হবে, এবং আপনারা অনেক কিছু শিখতে পারবেন। প্লাস যেটাকে আমি বলি যে এই এই ধরনের প্রজেক্ট গুলাতে আমি নিজে চেষ্টা করবো এ প্লাস দেওয়ার, যারা নিজেরা কষ্ট করবে। কিন্তু কপি প্রজেক্ট, হ্যাঁ স্যার, আরেকজনের সব কোনো একটা প্রজেক্ট, ক্রাইটেরিয়া, জি স্যার, সব ক্রাইটেরিয়া পূরণ করে যদি তিনজনেই করি তাইলে হ্যাঁ তো কোনো হবে। সমস্যা নাই, আমি ওটা আরো বেশি অ্যাপ্রিসিয়েট করব। হ্যাঁ, আর আপনি সেই তো স্যার ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি ভাইবা নিবেনি। ইন্ডিভিজুয়াল ভাইবা নিব, কন্ট্রিবিউশন অনুসারে স্কোর দিব। আমি যখন কোশ্চেন করব তখনই বোঝা যাবে যে আসলে কে কত দূর পারে, কারণ স্যার আমি প্রতিটা লাইন থেকে কোশ্চেন করব। এটা অলরেডি আপনারা দেখছেন অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 2, আপনারা যখন করছেন আমি ইচ এন্ড এভরি সিঙ্গেল লাইন থেকে কোশ্চেন করি। সো যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তবে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি কোনো ধরনের লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারবেন না। তার মানে লারাভেল, রিয়্যাক্ট, তারপরে নেক্সট জেএস, এই ধরনের কোনো প্রজেক্ট আনা যাবে না, কারণ আমি 100% জানি এগুলা কপি করা প্রজেক্ট। এটা আপনারা জাভাস্ক্রিপ্টে পারেন না, লারাভেল প্রজেক্ট কিভাবে আনবেন? সো একদম প্লেন এন্ড সিম্পল এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে, আর সার্ভার হিসাবে আপনারা নোড জেএস ইউজ করতে পারেন অথবা পিএইচপি সার্ভার ইউজ করতে পারেন, ওটাতে সমস্যা নাই। সো আর ডাটাবেজের মধ্যে এসকিউএল সার্ভার, নো এসকিউএল কোড আনবেন না, মঙ্গোডিবি বা এই ধরনের কোনো ডাটাবেজ অ্যালাউড না। আমরা যেহেতু পারি মাই এসকিউএল দিয়েই ডাটাবেজ সার্ভারের কাজগুলো করব। এইগুলোর রিকোয়ারমেন্ট ফিল আপ করে আপনি যে কোনো ছোট একটা প্রজেক্ট আনতে পারেন, একটা ছোট কোনো আইডিয়া। হ্যাঁ, তবে প্রজেক্টের মধ্যে ক্রাড অপারেশন থাকতে হবে। ক্রাড মানে কি? ডাটাবেজে নতুন কোনো ডেটা ক্রিয়েট করা, ডাটাবেজ থেকে কিছু ডাটা রিড করা,
ক্রিয়েট, ক্রিয়েট, রিড, আপডেট এবং ডিলিট। এটার ইমপ্লিমেন্টেশন অবশ্যই থাকতে হবে, না হলে প্রজেক্ট হবে না। ক্রিয়েট, রিড, আপডেট এবং ডিলিট। তার মানে ডাটাবেজে আমি নতুন কোনো এন্ট্রি অ্যাড করতেছি, ডাটাবেজ থেকে এক্সিস্টিং ডাটা রিড করতেছি। তারপরে ডাটাবেজে অলরেডি কিছু ডাটা আছে সেটা আপডেট এবং ডিলিট করতেছি। যেমন স্যারদের একটা উদাহরণ দেখেন। স্যার আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না স্যার, দেখা যাচ্ছে না। স্ক্রিন অন্যরা দেখতে পাচ্ছেন না? কেউ দেখতে পাচ্ছেন না আমার স্ক্রিন? আমার তো স্যার আমি তো দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ 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 স্ক্রিন। ম্যাডাম আরেকবার একটু রিফ্রেশ দেন, তাহলে চলে আসবে। আচ্ছা, তো আমি আপনাদের যেটা বলছিলাম যে আপনাদের আপডেট ডিলিট আনতে হবে, এরকম একটা বলছিলাম না? ওটা একটু দেখে। সো প্রজেক্ট অন করার জন্য প্রথমে জ্যাম্প অন করতে হয়। জ্যাম্পটা অন করি। এখানে অ্যাপাচি এবং মাইস্কিউএল এই দুটো অন করতে হবে। এই দুটো আমি অন করলাম। অনেকেই জ্যাম্পে কিছু ইস্যু থাকে, এই ইস্যু নিয়ে আমি একটা আলাদা পোস্টই দিছি। এছাড়াও যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন, আমি দেখব। তো তারপরে ফার্স্টে সার্ভারটা অন করি। সো সার্ভার অন করব। আমরা একটু সিএমডি তে যাব। পাওয়ার শেল অনেক সময় ঝামেলা করে। সো নোডমন index.js সার্ভার ইজ রানিং, সো সার্ভারটাও চলতেছে। আর এরপরে আমরা একটু ফ্রন্ট এন্ডে যাই। এটা হচ্ছে আমার প্রজেক্টটা। তো আমার এখানে জিনিসটা স্টার্ট হবে index.html থেকে। আমরা গো লাইভ বাটনে চাপ দিব এবং প্রজেক্টটা চালু হয়ে গেল। দেখতে পাচ্ছেন? তো এখন আমি ধরেন একটা কোনো আইডি দিয়ে ঢুকি। 1 2 3 4 5 6 এরকম কোন একটা আইডি দেই, লগ ইন করি। তো এই যে মোটামুটি দেখা যাচ্ছে। হুম, ছবি টবি দেখা যাচ্ছে। এখন একটা নতুন কোনো পোস্ট অ্যাড করি। ধরেন কোন একটা ক্রিকেট প্লেয়ারের নাম বলেন তো কেউ একজন। স্যার তাসকিন। তাসকিন, তাহলে তাসকিন আহমেদ। তো আমরা দেখি তাসকিনের কোন একটা ইমেজ পাই কিনা। হ্যাঁ, এখানে সুন্দর একটা ইমেজ দেখা যাচ্ছে। ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব। লিঙ্কটা কপি করলাম এবং লিখলাম যে মাই ফেভারিট ক্রিকেট প্লেয়ার। এবং এখানে ছবিটা আমরা লিঙ্কটা দিয়ে দিলাম, পোস্ট করলাম। দেখছেন ছবিটাতে চলে আসলো, ছবিটা চলে আসছে, দেখছি আমরা। এখন এডিট ডিলিটের ব্যাপারটা কিভাবে আসে দেখি। এখন আমি এই ছবিটা চেঞ্জ করে দিতে যাচ্ছি বা লেখায় কোনো চেঞ্জ করতে যাচ্ছি। একটু দাঁড়ান, কেউ না আসছে। হুম, আমি অন্য একটা ছবি দিই তাহলে। এতক্ষণ তো একটা ছবি ছিল, ধরেন এই ছবিটা আমি এখন ইউজ করতে যাচ্ছি। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, কপি দিলাম। তো এখন আমি এডিট বাটনটায় চাপ দিই। দেখেন তো এরকম একটা প্যানেল চলে আসছে না এডিট করার জন্য? এরকম একটা প্যানেল চলে আসছে না? এই জি স্যার। প্যানেলটাকে আমরা প্রোগ্রামিং এর ভাষায় বলি মোডাল। MODAL, মোডাল, MODAL। সো এই মোডালটা দিয়ে আমি কি করতেছি, এখন আমার এখানে টেক্সট এবং ইমেজ দুইটাই দেখা যাচ্ছে। আমি চেঞ্জ করে দিতে পারি। যেমন এই লিঙ্কটা যদি আমি চেঞ্জ করে অন্য একটা লিঙ্ক দেই এবং সেভ বাটনে চাপ দেই, তখন সে আমাকে বলবে তুমি কি পোস্টটা আপডেট করতে চাও? আর ইউ শিওর? ওকে, দেখেন চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এখানে আমি কিছু কমেন্ট করি।
যেমন অন্য একটা আইডি দিয়ে ঢুকি এবং দেখি যে পোস্টটা চেঞ্জ হয়েছে কিনা ঠিকঠাক মতো। দেখেন আমি কিন্তু এখন একটা অন্য আইডি দিয়ে আসছি, এই আইডির নাম লেখা কি রুকায়া জাহান রিয়া। তো এইটা দিয়ে আমি এখানে একটা কমেন্ট করে দিই, হুম, মাই ফেভারিট প্লেয়ার অলসো, কমেন্ট করলাম। এবার আবার আগের আইডিতে যাই, আবার আগের আইডিতে যাই, 4 5 6, দেখা যাচ্ছে কমেন্ট। এবার আমি আরেকটা কমেন্ট করি, হুম, ইজ সো গুড, কমেন্ট, দেখতে পাচ্ছেন? আচ্ছা এইখানে এডিটের বিষয়টা তো দেখলাম, এবার ডিলিটের বিষয়টা দেখি। ধরেন আমি পোস্টের ডিলিট বাটনটায় চাপ দিলাম, তো ভুল করেও তো আমার ডিলিট বাটনে চাপ পড়তে পারে, পারে না? হ্যাঁ, মনে করেন যে আমি চাচ্ছি না, আমি ভুল ভুল ক্রমেই কোনোভাবে ডিলিট বাটনে চাপ পড়লো। এই জন্য একটা এক্সট্রা স্টেপ আমরা রাখবো ডিলিটের কাজ করার সময়, যে আপনি কি আসলেই চান ডিলিট করে দিতে, আপনি যখন বলবেন ওকে, তখন দেখবেন পোস্টটা ডিলিট হয়ে গেছে, পোস্টটা ডিলিট হয়ে গেছে। বুঝতে পারছি? এডিট ডিলিটের বিষয়টা বুঝতে পারছি স্যাররা? দেখতে কিরকম হবে? এরকমই কিছু একটা আপনাদেরকে ইমপ্লিমেন্ট করে আনতে হবে। আমি আপনাদেরকে এই কমেন্ট করা, পোস্ট করা, পোস্ট এডিট করা, হ্যান মানে পোস্টের কাজ করা, এগুলো সব আমি কিন্তু দেখাইছি। কিন্তু এডিট আর ডিলিটটা আমার ইমপ্লিমেন্ট করা আছে, কিন্তু আমি এটা ভিডিও করি নাই, ইচ্ছা করি। এটুকু কাজ আমি ভালো স্টুডেন্টদের জন্য রেখে দিছি, যারা চেষ্টা করবে, যারা নিজের থেকে ট্রাই করবে, এটার একটা সলিউশন আনার ট্রাই করবে। তো এখন আপনি ট্রাই ট্রাই করতে পারেন, বিভিন্নভাবে ট্রাই করতে পারেন। চ্যাট জিপিটি হইতে পারে, আপনি ইয়া হইতে পারে, গুগল হইতে পারে, যেখান থেকেই হোক। কারণ আমি যেহেতু ক্রিয়েট করতেছি এবং রিড করতেছি, আমি আপডেট এবং ডিলিট টুকুও করতে পারবো। সামান্য হয়তো 100 লাইন কোড লেখা লাগবে হয়তো, হ্যাঁ। আর এই চ্যাট জিপিটির যুগে তো মানুষ কোড লেখেই না বলতে গেলে, সবই ওটা থেকে সলিউশন আনে। তাতেও আমার কোনো আপত্তি নাই, কিন্তু মেইন মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের নলেজটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। আমি কোশ্চেন করলে যাতে অ্যান্সার দিতে পারে, কথা বলছি, আমি প্রশ্ন করলে যাতে উত্তর দিতে পারেন এইরকম প্রিপারেশন থাকতে হবে, বা এটা লজিক্যাল অ্যান্সার দিতে হবে। আমি বলবো একটা, উত্তর দিবেন আর একটা, তাহলে হবে না। এটুকুই হচ্ছে আমার আমার মেইন টার্গেট এই কোর্স থেকে, যে আপনারা শিখে যান। কারণ এখন দিনগুলো এআই এর যুগে বেশ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের যদি প্রোগ্রামিং বেসিক স্ট্রং না থাকে, আহ, যারা অলরেডি বেসিক স্ট্রং এবং আবার তার উপরে এআই ইউজ করে, তাদের সাথে আমরা কম্পিটিশনে কখনোই পারবো না, কখনোই পারবো না, ইম্পসিবল। কারণ ওরা ওরা এক একজন সুপারম্যান স্টাইল হয়ে যাবে, আর আমরা থাকবো সাধারণ পিপল। সাধারণ পিপলরা তখন আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবেন না। এবং আপনারা যেই আশায় সোনাগা ইউনিভার্সিটিতে আসছেন যে আমি কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট হব, ইঞ্জিনিয়ার হব, ভালো বেতনে জব করব, ওই আশা আর পূরণ হবে না জীবনেও, যদি না আমাদের বেসিক স্ট্রং হয়। বুঝতে পারছি স্যাররা? আলটিমেটলি আমাদের টার্গেট তো ওইটাই, হ্যাঁ, ক্যারিয়ারে একটা ভালো জায়গায় যাওয়া, বেশি টাকা ইনকাম করব, বড়লোক হব। সো ওই জন্যই তো ইউনিভার্সিটিতে আসছি, কারণ আপনাদের অধিকাংশরই অলরেডি জব আছে। যারা মর্নিং ব্যাচ এইচএসসি পাস করে আসছে, তারা অনেক ক্ষেত্রে এই চাকরি বাকরি আগে কখনো করে নাই, কিন্তু আপনাদের এখানে 95% জব হোল্ডার। সো আপনাদের অলরেডি জব আছে। ইউনিভার্সিটিতে আসছেন কি জন্য? যাতে আরো হাই লেভেলে যেতে পারি, প্রফেশনাল লেভেলে যাতে আরো অ্যাসেন্ড করতে পারি, আরো উপরে উঠতে পারি। এই জন্যই তো আমরা আলটিমেটলি আসছি। কোন রকম গ্রাজুয়েট একটা একটা কাগজ নিয়ে আমার কিন্তু খুব বেশি ফায়দা হবে না। বুঝতে পারছি? ইভেন আপনি যদি সিজিপিএ 4/4 ও পান, তাতেও লাভ নাই। এরকম 4/4 লাইন ধরে রাস্তায় দাঁড়ায় থাকবে, কোনো জব কিন্তু পায় না। আচ্ছা, তাহলে প্রজেক্টের ব্যাপারে তো বললামই। আহ কেউ একজন বোধহয় ম্যাথস দেখতে চাইছেন স্যার, কোন ম্যাথটা প্রবলেম একটু দেখান তো, আমি ম্যাথটা খুলি। তো আমরা আবারও একটু রিভিউ করে দেই, প্রত্যেকটা ক্যাশ ম্যাপিং থেকে একটা করে ম্যাথ করি। দেখতে পাচ্ছেন? হ্যালো,
জি জি স্যার। স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তো প্রত্যেকটা থেকে একটা করে ম্যাথ করি যাতে একটা রিভিউ হয়ে যায়। ধরেন কথার কথা Q3 যেখানে লেখা কনসিডার এ ডাইরেক্ট ম্যাপ ক্যাশ উইথ ব্লক সাইজ অফ 4 KB. The size of the main memory is 16 GB and there are 10 bits in the tag. স্যার, যখন ডাইরেক্ট ম্যাপ করি, যখন আমরা ডাইরেক্ট ম্যাপিং করি তখন আমাদের অ্যাড্রেসটার 3টা পার্ট থাকে, তাই না? কে কে বলতে পারবেন এই 3 পার্টে কি কি থাকে? একটু বলেন স্যার, আমাকে হেল্প করেন। আপনারা বলেন, আমি লিখি। একটা পার্টে কি থাকে? কারো মনে আছে? ট্যাগ থাকে, লাইন নাম্বার থাকে, আর হচ্ছে লাইন অফসেট। আচ্ছা আচ্ছা, তাহলে একদম ডান পাশে কি লিখবো? লাইন 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 অফসেট। 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 হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম। লাইন অফসেট। তারপরে এই পাশে কি থাকে? অফসেট নং। লাইনের নাম্বার, ঠিক না? অর্থাৎ কত নাম্বার জি। লাইনে, কত নাম্বার লাইনে আমার ক্যাশ ম্যাপিংটা হচ্ছে। আর বাদ বাকি সবগুলো হচ্ছে কি? ট্যাগ বিটস। বাদ বাকি সবগুলো হচ্ছে ট্যাগ বিটস। আচ্ছা, এবার আমাদের প্রশ্নটায় চলে আসি। প্রশ্নটাই বলতেছে যে আমার সাইজ অফ দ্য মেইন মেমোরি 16 GB আর 10 বিটস ইন দ্য ট্যাগ। তো আগেই বলে দিছে এখানে বিট সংখ্যা কত? আগেই বলে দিছে এখানে ট্যাগ বিটের সংখ্যা হচ্ছে 10। এটুকু আগেই বলে দিছে কোশ্চেনে। প্রশ্ন হচ্ছে লাইন নাম্বার এবং কি আরেকটা কি বলছে? সেট নাম্বার। এই যে লাইনের অফসেট। আচ্ছা, এখন অফসেট বের করতে হলে আমাকে ব্লক সাইজ বা লাইন সাইজ, এই যেহেতু ব্লকের সাইজ আর লাইনের সাইজ সেমই হয়, এটা হিসাব করতে হবে। ব্লক সাইজ কত দেওয়া? 4 KB, রাইট? ব্লক সাইজ কত দেওয়া? 4 KB। আচ্ছা, 4 KB ইকুয়াল টু কত? হুম, 4 KB কে যদি 2 টু দি পাওয়ারে লিখি কত হবে? 2 পাওয়ার 2। হ্যাঁ, 2 পাওয়ার 2 হচ্ছে 4, আর কে এর জন্য 1 পাওয়ার 10। 2 পাওয়ার 10। তাহলে এই 10 2 আর 2 পাওয়ার মিলে 10। কত হলো? 2 পাওয়ার, বলেন স্যাররা। 14। 14? 10 আর 2 গুণ করলে কি 14 হলো? 12 স্যার। ও 12। 12। 12। সরি 12। স্যার, 12। হ্যাঁ, 12। এটা কত? বাইট। এটা কিন্তু বাইট, কেবি থেকে বাইটে কনভার্ট করলাম। এটা কেন করলাম স্যার? কারণ এই যে ব্লক সাইজ কথাটা বললেন, এটার মানে হচ্ছে একটা সিঙ্গেল ব্লকের মধ্যে ছোট 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 ঘর আছে কয়টা? 2 টু দি পাওয়ার 12টা। এক একটা ঘর যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, যে কোনো একটা ঘর, আমার মিনিমাম কয় বিট লাগবে? মিনিমাম কয় বিট লাগবে? কেউ একজন? স্যার 12 বিট হতে পারে। 12 বিটই তো লাগবে। ভেরি গুড, তাহলে 12 বিটই লাগবে। সো লাইন অফসেটের ঘরে বসলো 12 বিট। বুঝছি? লাইন অফসেটের ঘরে বসলো 12 বিট। এবার আবার কোশ্চেনে আসি। সাইজ অফ দ্য মেইন মেমোরি ইজ 16 GB। তাহলে আসি, সাইজ অফ দ্য মেইন মেমোরি কত? 16 GB। তাহলে এটাকেও আপনারা ইয়া করে ফেলেন, আমাকে হেল্প করেন কেউ একজন। 16 মানে কত? 16 মানে কত? 2 টু দি পাওয়ার 4 4। আর জিবি 2 to the power 30। 30। তাহলে এই দুইটা মিলে কত হলো? 34। 2 to the power 34। 34 বাইটস। আচ্ছা, এইটার মানে হচ্ছে স্যার আমাদের টোটাল অ্যাড্রেস, এই 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 যে টোটাল পুরাটা মিলায়া কত বিট হবে? 34 বিট হবে। বুঝতে পারছি? এই পুরাটা মিলে কত বিট হবে? 34 বিট। কারণটা কি? কারণ আপনার সিপিইউ থেকে এই অ্যাড্রেসটাই জেনারেট হবে। সিপিইউ থেকে মেমোরির, আমার যে মেন মেমোরি, এই মেন মেমোরির মধ্যে এই যে দেখেন 2 টু দি পাওয়ার 34 মানে কি? এটা যদি আমার মেন মেমোরি হয়, এর মধ্যে এরকম ছোট ছোট ঘর কয়টা হবে?
2 টু দি পাওয়ার 34 টা। তাহলে এক একটা ঘরকে রিপ্রেজেন্ট করতে আমার কয় বিট লাগবে? কয় বিট লাগবে? কয় বিট লাগবে স্যাররা? 34 বিট। হ্যাঁ স্যারদের তো এটা অনেকবার করাইছি না? ধরেন ছোট ঘর যদি 64টা থাকে তাহলে কয় বিট লাগে? যদি ছোট ছোট ঘর এরকম 64টা থাকে মেইন মেমোরিতে, কত বিট লাগবে এটাকে রিপ্রেজেন্ট করতে? প্রত্যেকটা 64টা। ঘরকে কয়টা 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 বিট লাগবে স্যার? শুনতে পারি নাই, আরেকবার একটু বলেন। 64 কত লাগবে? জি স্যার, 64টা স্যার। 64 ছয়টা 6 বিট, হ্যাঁ হ্যাঁ, ওই 6 বিট, sorry, তাই না? 6 বিট লাগে। তাহলে আমার যদি টোটাল এরকম ছোট ছোট ঘর থাকে 2 টু দি পাওয়ার 34, তাহলে কয় বিট লাগবে? 34, কারণ 2 এর পাওয়ারই তো লিখছি। বুঝছেন এবার কেন 2 এর পাওয়ারে কনভার্ট করে নিয়ে যাচ্ছি বারবার? যাতে আমি জানতে পারি আমার অ্যাড্রেসটা টোটাল কত বিট। আচ্ছা এইবার আমারে বলেন, টোটাল অ্যাড্রেস 34 বিট, আপনি একটু আগে বাই করছেন লাইন অফসেট 12, ট্যাগ 10, তাহলে লাইন নাম্বার কয়টা? লাইন নাম্বারের জন্য কয়টা বিট? 12টা। মানে 34 বিয়োগ 10 বিয়োগ 12, রাইট? সো আমি এটাই লিখবো। এটুকু মুছে দেই, এটুকু মুছে দেই। সো নাম্বার অফ লাইনস বা বিটস required to represent number of lines is equal to 34 থেকে 10 বিয়োগ 12 সমান সমান কত? 24, 24 থেকে 12 গেলে 12। তাহলে এখানে কত বসবে? 12। তাহলে আপাতত আমরা বুঝতে পারলাম যে কোনটায় কত বিট করে ঢুকছে, রাইট? কোনটায় কত করে বিট ঢুকছে। আচ্ছা এইবার প্রশ্নে আসেন। প্রশ্নে বলতেছে ফাইন্ড দ্য সাইজ অফ দ্য ক্যাশ মেমোরি। আমার কিন্তু এই বিটগুলা বের করলেই যে ম্যাথ শেষ তা না। কোনো কোনো জায়গায় হয়তো জিজ্ঞেস করছে যে কয়টা লাইন বা কয়টা কি আছে, বাট আপনার প্রশ্ন কি ক্যাশ মেমোরি সাইজ কত, ঠিক না? আচ্ছা স্যার, আপনি যদি 12 বিট লাগে এতগুলা লাইনকে রিপ্রেজেন্ট করতে, তাহলে লাইন টোটাল কয়টা আছে বলেন তো? নাম্বার অফ লাইন্স কত? number of line 12 বিট 40, লাগে, 12 বিট লাগে লাইনকে রিপ্রেজেন্ট করতে, তাহলে কয়টা লাইন আছে? 46, যেমন 6 বিট লাগে লাইনকে আপনার কোন একটা ইয়াকে রিপ্রেজেন্ট করতে, তাহলে টোটাল কতগুলা ঘর ছিল ছোট ছোট? টোটাল কয়টা ঘর ঘর ছিল? একটু আগে না করলেন হিসাবটা? 64 64, গুড গুড। তার মানে কি 2 টু দি পাওয়ার 6, রাইট? তাহলে এইখানেও সেম 12 বিট লাগে আপনার লাইন নাম্বারকে রিপ্রেজেন্ট করতে, তাহলে কয়টা লাইন? 2 power 12 2 পাওয়ার 12। বুঝতে পারছি, বুঝতে পারছি স্যাররা। yes তার মানে এইটা যদি আমার ক্যাশ মেমোরি হয়, এরকম কয়টা ছোট ছোট ঘর আছে? 2 to the power 12 2 টু দি পাওয়ার 12টা। তার মানে ধরেন অ্যারাউন্ড 1024, আরো আরো 2 গুণ, আরো 2 গুণ, প্রায় 4096টা এরকম ছোট ছোট লাইন আছে। হ্যাঁ, এইবার প্রশ্ন হচ্ছে এক একটা লাইনের মধ্যে কতগুলা করে, হ্যাঁ, এক একটা লাইনের মধ্যে কতগুলা করে ডাটা। দেখেন স্যার, ব্লক সাইজ আর লাইন সাইজ সেম না? তো এক একটা লাইনের মধ্যে 4 কেবি করে ডাটা আছে। এক একটা লাইনের মধ্যে কতটুকু করে ডাটা আছে? 4 কেবি। 4 কেবি করে ডাটা আছে, কারণ ব্লকের সাইজ আর লাইনের সাইজ কিন্তু সেম। অর্থাৎ এই ছবিটার ভিতরে প্রত্যেকটার মধ্যে 4 কেবি 4 কেবি করে ডাটা আছে। তাহলে বলেন তো স্যার, ক্যাশ মেমোরি সাইজ কি লিখবো? ক্যাশ মেমোরি
সাইজ কি লিখবো? 2 to the power 14 into 2 to 4. the power 12 এতগুলা লাইন, এতগুলা ছোট ছোট ঘর গুণ 4 কেবি। বুঝেন নাই? প্রত্যেকটার ভিতরে যদি 4 কেবি থাকে আর যদি টোটাল আমার থাকে হচ্ছে 2 to the power 12টা ছোট ছোট ঘর, তাহলে প্রত্যেক ঘরে 4 কেবি এইভাবে গুণ দিব না? হুম, তাহলে এটাকে যদি আমি একটু এইভাবে লিখি 2 to the power 12, 4 কে লিখি 2 to the power 2 আর কে হচ্ছে 2 to the power 10, তাহলে আমার টোটাল আসবে হচ্ছে 2 to the power এই যে 12 আর 2 14, 14 আর 10 হচ্ছে আপনার 24, 2 to the power 24 বাইটস। এটাকে আবার লেখা যায় কি 2 to the power 4 গুণ 2 to the power 20, তার মানে হচ্ছে 16 কত 20 তে কত কত স্যার 20 তে এমবি স্যার। এমবি। থ্যাংক ইউ স্যার। বের হলো আপনার ক্যাশ সাইজ, ক্যাশ মেমোরি সাইজ হচ্ছে 2 to the power 4 এমবি বা 16 মেগাবাইট। 16 মেগাবাইট। কিভাবে আসছে বুঝতে পারছেন? ফার্স্টে আমার জানা দরকার ছিল লাইনকে রিপ্রেজেন্ট করতে কয়টা বিট লাগে। ওখান থেকে আমি পাইলাম টোটাল লাইনের সংখ্যা কত। এবার জাস্ট সিম্পলি 4 কেবি দিয়ে গুণ দিয়ে দিলাম, শেষ, অ্যান্সার শেষ। কোনো কোশ্চেন থাকলে বলেন স্যাররা। যে স্যার এইটুকু পার্ট বুঝি নাই, আরেকবার একটু বলেন। আচ্ছা, তারপরে আরেকটা ম্যাথে যাই। ধরেন এটা তো করলাম ডাইরেক্ট ম্যাপ, অ্যাসোসিয়েটিভ থেকে একটা করি, কথার কথা কোশ্চেন 1 করি। কনসিডার অ্যান অ্যাসোসিয়েটিভ ম্যাপ ক্যাশ অফ 16 কেবি। আচ্ছা, এখানে ক্যাশ মেমোরি সাইজ দেওয়া আছে, ব্লক সাইজ বলা আছে 256 বাইট, মেইন মেমোরি সাইজ 128 বিটের, ট্যাগ বিটে কত নাম্বার। আচ্ছা, অ্যাসোসিয়েটিভের কাহিনী কি? অ্যাসোসিয়েটিভে আবার কিন্তু আপনার এটার মধ্যে 2 টুকরা করে, তাই না? অ্যাসোসিয়েটিভে কিন্তু পুরা টোটাল অ্যাড্রেসটাকে 3 টুকরা করে না, 2 টুকরা করে। তাহলে এক ভাগে কি লেখে? কেউ একজন হেল্প করেন। এক ভাগে কি লেখে? ট্যাগ আর লাইন অফসেট। লাইন অফসেট আর হচ্ছে বাদ বাকিগুলা সব ট্যাগ, তাই তো? বাদ বাকিগুলা সব ট্যাগ। তাহলে একটু দেখি, ও বলতেছে যে আমার ব্লক সাইজ 256 বাইট। ব্লক সাইজ এবং লাইন সাইজ একই কথা, দুইটা সেমই হয়, 256 বাইট। তাহলে 256 কে 2 টু দি পাওয়ারে লিখলে কত হবে? 8 8 হবে, 8 বাইট লিখলাম। তাহলে বলেন স্যার, একটা ব্লকে যদি এরকম 2 টু দি পাওয়ার 8 সংখ্যক ছোট ছোট ঘর থাকে, তাহলে যে কোনো একটা ঘরকে অফসেট দেখাইতে হলে কয় বিট লাগবে মিনিমাম? 8 বিট 8 বিট। তাহলে আমার এই লাইন অফসেট বরাবর কত আসবে? 8টা বিট। বুঝতে পারছি? আচ্ছা, এইটুকু হইলো। তারপর আরেকটু যাই। তারা বলতেছে যে সাইজ অফ দ্য মেইন মেমোরি ইজ 128 কেবি। সাইজ অফ দ্য মেইন মেমোরি ইজ 128 কেবি। তাহলে আবারও লিখি, মেইন মেমোরি সাইজ 128 কেবি। তাহলে 128 কে কি লেখা যায়? 2 টু দি পাওয়ার 7 7 আর কে 2 পাওয়ার হচ্ছে 10 10, তাহলে দুইটা মিলে 2 পাওয়ার 17 17 বাইট। 17 থ্যাংক ইউ। তাহলে স্যার আমার টোটালটার লেংথ কত হবে? 17 বিট 17 বিট।
এর মধ্যে 8 বিট হচ্ছে লাইন অফসেট, তাহলে ট্যাগ বিট কত? 9 অ্যান্সার। তাহলে নাম্বার অফ বিটস ইন ট্যাগ ইজ ইকুয়াল টু 17 মাইনাস ইকুয়াল টু 9। এগুলো আমি আপনাদের খাতায় করে করে দিছিলাম না স্যাররা ক্লাসে? জি স্যার। হ্যাঁ, একটু একটু যারা আসেন নাই তারা একটু যারা যারা লিখে রাখছিল তাদের থেকে একটু ছবি টবি নিয়ে নিয়েন, আর যারা আসছিলেন একটু ছবি শেয়ার করে দিন। হ্যাঁ, একজন একজনকে একটু হেল্প করতে হবে। আচ্ছা, তাহলে এবার সেট অ্যাসোসিয়েটিভ থেকে আরেকটা ম্যাথ করি। এই যে দেখি, এটা কনসিডার এ 4-way সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপ ক্যাশ উইথ ব্লক সাইজ 4 KB, সাইজ অফ দ্য মেইন মেমোরি 16 GB, there are 10 bits in the tag, find the size of the cache memory। আচ্ছা, এটাও আস্তে আস্তে করি। তাহলে সেট অ্যাসোসিয়েটিভ যখন আমরা করি, সেট অ্যাসোসিয়েটিভ যখন আমরা করি তখন কয়টা টুকরা হয় অ্যাড্রেসটা? 2টা তখন 3টা হয়, 3টা সেট 3টা হয়। হ্যাঁ, একটা হয় কি অফসেট, আগের মতোই লাইন অফসেট, কিন্তু এর পরেরটার নাম হয় কি সেট নাম্বার, ঠিক না? এর পরেরটা হয় হচ্ছে সেট নাম্বার, বাদ বাকিগুলো সব এক, বাদ বাকিগুলো সব এক। ঠিক আছে, এরকমই লেখা ছিল তাই নাকি অন্য জি কিছু স্যার। লিখছিলাম? ঠিক আছে, আচ্ছা। তো এখানে আমরা দেখি আবার ব্লক সাইজ 4 KB, ওই একই রকমই ব্লক সাইজ বা লাইন সাইজ 4 KB। তাহলে আবার বলেন 4 KB কিভাবে লিখবো? 4 কিভাবে লিখবো? 2 টু দি পাওয়ার 2 2 KB 2 power 10 10, তাহলে দুইটা মিলে 2 power 12 2 পাওয়ার 12। তাহলে আমার এই লাইন অফসেটে কয় বিট থাকবে? 12 12টা বিট থাকবে। এটুকু পাইলাম, ভালো কথা। এরপরে বলতেছে সাইজ অফ দ্য মেইন মেমোরি 16 GB, তাহলে টোটাল অ্যাড্রেসটাও আমরা পেয়ে যাচ্ছি। সাইজ অফ দি মেইন মেমোরি 16 GB। এবার ম্যাডাম বলবেন না, অন্য একজন বলেন, অন্য কেউ একজন বলেন 16 GB কে কিভাবে লিখবো? 16 কে কি লিখবো? কেউ একজন বলেন। 2 power 4 into 2 2 power power 10. 4 into 2 to the power 10 byte. 10, স্যার জিবি তো। 30. Sorry, that হ্যাঁ 30. 30, হ্যাঁ গুড। তাহলে 2 to the power কত? 34, 34। 34 byte. তাহলে Byte. টোটালটার লেংথ আমি পেয়ে গেলাম কত? 34. 34। ওকে। there are 10 bits in the tag, লিখে ফেলি 10 bits in the tag। তাহলে টোটালটা হচ্ছে 34, লাইন অফসেটে গেল 12, ট্যাগে গেল 10, বাদ থাকলো কত? 12. 12। 12 তাহলে নাম্বার অফ বিটস টু রিপ্রেজেন্ট সেট ইজ ইকুয়াল টু 12। তাহলে এরকম কয়টা সেট হবে? তাহলে নাম্বার অফ সেটস কত হবে? নাম্বার অফ 2 সেটস কত power হবে? 12 2 টু দি পাওয়ার 12। সো নাম্বার অফ সেটস ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 12। 2 টু দি পাওয়ার 12। এখন যেটা বলছে এটা হচ্ছে 4-way সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপ, তার মানে হচ্ছে একটা সেট থেকে, ধরেন এটা একটা সেট, হ্যাঁ, এই সেট থেকে লাইন বের হয়েছে কয়টা? 4টা। কথা বুঝছি? এক একটা সেট থেকে লাইন বের হয়েছে 4টা। তাহলে আমার যদি 2 টু দি পাওয়ার 12 এরকম সেট থাকে, প্রত্যেকটা থেকে 4টা করে লাইন বের হবে না? হুম স্যাররা? জি স্যার
আচ্ছা তাহলে নাম্বার অফ লাইন কত হবে? নাম্বার অফ লাইনস 4 হবে গুণন এই যে 2 2 টু টু দি দি পাওয়ার পাওয়ার 12 12। এর সাথে প্রত্যেকটার মধ্যে 4 গুণ। 2 টু দি পাওয়ার 12 গুণ 4, ঠিক না? তো 4 কে যদি আমরা 2 টু দি পাওয়ার 2 হিসাবে লিখি কত হবে? 2 টু দি পাওয়ার 14। এতগুলা লাইন, বুঝতে পারছি? এবার আসেন হচ্ছে প্রত্যেকটা লাইনের মধ্যে 4 কেবি করে ডাটা। প্রত্যেকটা লাইনের মধ্যে 4 কেবি করে ডাটা। তাহলে আমার তাহলে ক্যাশ মেমোরি সাইজ কত হবে? কে বলতে পারবেন? অনেকটা ওই আগের ম্যাথের মতোই, সিমিলার টেকনিক। ক্যাশ মেমোরি সাইজ কত? কেউ একজন একটু বলেন। স্যার 2 এটা লাইন পাওয়ার আছে 14 গুণন 4 হ্যাঁ হ্যাঁ, 2 টু দি পাওয়ার 14 গুণন গুণন 4 4 2 কেবি, পাওয়ার 12। হ্যাঁ 4 কেবি। তাহলে 4 কেবি কে আমরা 2 টু দি পাওয়ার 14, 4 কে লিখলাম 2 টু দি পাওয়ার 2, আর কে কে লিখলাম 2 টু দি পাওয়ার 10। তাহলে কত হচ্ছে? এই 14 আর 2 হচ্ছে 16, 16 আর 10 হচ্ছে 26। 2 টু দি পাওয়ার 26 বাইট। হ্যাঁ, তাহলে এটাকে আমি 2 টু দি পাওয়ার 20 আলাদা করি আর 2 টু দি পাওয়ার 6 আলাদা করি। হ্যাঁ, তাহলে কত হলো? 2 টু দি পাওয়ার 6 এ কত? 64 মেগাবাইট। 64 মেগাবাইট। 64 মেগাবাইট। বুঝছেন কি হয়েছে আসলে? সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপে আপনার সেট নাম্বার থাকে, কিন্তু সেট নাম্বারের আন্ডারে অনেকগুলা করে লাইন থাকতে পারে। তা আমার যদি টোটাল সেট সংখ্যা 2 টু দি পাওয়ার 12 আর প্রত্যেকটা থেকে যদি 4 লাইন, এই 4 লাইন কেমনে বুঝলাম? এই যে দেখেন লেখা আছে কনসিডার এ 4 ওয়ে, কনসিডার এন 8 ওয়ে। যদি বলে 4 ওয়ে তাহলে 4টা লাইন, যদি 8 ওয়ে বলে 8টা লাইন। পরীক্ষায় যদি 8টা লাইন থাকে তাহলে কি হবে? এই নাম্বার অফ লাইনের এখানে 4 গুণ দিছিলাম না, এখানে কত গুণ যাবে? 8 8। তার মানে 2 টু দি পাওয়ার 3, এখানে 2 15 হবে। এক এক বিট এক বিট করে বাড়বে আর কি। বুঝতে পারছি? বলেন কোনো কোশ্চেন, কনফিউশন কোথাও? তো আমরা ক্লাসে যেগুলো করছি এগুলো একটু বেশি করে প্র্যাকটিস করব। আজকে যেগুলা করাইলাম এগুলা ক্লাসেও করাইছিলাম, আজকে আবার রিপিট করলাম যেহেতু অনেকে বলতেছেন যে স্যার কনফিউশন আছে। স্যার একটু ক্যাশ মেমোরি ক্যাশ মেমোরির সাইজ একটু রিপিট করলে ভালো হতো। এই যে এই পার্টটুকু। জি জি স্যার। আচ্ছা দেখেন স্যার, বেসিক্যালি আমার মেইন মেমোরি এটা, এটা ধরেন আমার মেইন মেমোরি, আর এটা হচ্ছে আমার ক্যাশ মেমোরি। হ্যাঁ, তো মেইন মেমোরি থেকে সেট অ্যাসোসিয়েটিভে যেটা হয় যে এগুলোর মধ্যে অনেকগুলো সেট থাকে। হ্যাঁ, সেট থাকে, ধরেন S0, S1, S2 এরকম। মেইন মেমোরি থেকে একটা করে ব্লক এই সেটে ঢুকে, এবং সেটের আন্ডারে 4টা করে লাইন থাকে। সেটের আন্ডারে ভিতরে ভিতরে আবার ছোট ছোট করে 4 লাইন থাকে। এই 4 লাইনে যে কোনো একটা ঢুকতে পারে, কোনো সমস্যা নাই। তো যেহেতু আমি বলতেছি ব্লক সাইজ হচ্ছে এখানে কত 4 কেবি, বা লাইন সাইজ হচ্ছে 4 কেবি, এটার অর্থ হলো প্রত্যেকটা ছোট ছোট লাইনে 4 কেবি করে ডাটা ঢুকানো যায়। এখানেও 4 কেবি, এখানেও 4 কেবি, এখানেও 4 কেবি, আরো একটা থাকবে। হুম, তো এখন আমি বের করলাম ক্যালকুলেশন করে যে আমার টোটাল সেটের সংখ্যা কত? 2 টু দি পাওয়ার 12। এই যে এখানে পাইছি না যে 34 থেকে ইয়া বিয়োগ দিলে, মানে 34 থেকে 10 এবং 12 বিয়োগ দিলে 12 থাকে। পাইছি না এটা? এই জায়গাটায় 12 বিট। তার মানে কি সেটকে যদি রিপ্রেজেন্ট করতে আপনার 12 বিট লাগে, টোটাল সেট কয়টা আছে? 2 টু দি পাওয়ার 12। আবার প্রশ্নের মধ্যে বলা আছে যে প্রত্যেকটা সেটের মধ্যে 4টা করে লাইন, 4 ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ। তাহলে আমার টোটাল লাইন সংখ্যা কত? 2 টু দি পাওয়ার 12 গুণ 4। এটুকু বুঝছি স্যার। হ্যাঁ জি স্যার।
আচ্ছা, তাহলে এটা এটা আসলে কত, 2 to the power 14 সংখ্যক লাইন, 2 to the power 14 সংখ্যক ছোট ছোট লাইন লাইন। আচ্ছা, প্রতি লাইনে যদি 4 KB করে ডেটা থাকে, এটা কেমনে বুঝছি? কারণ ব্লক সাইজ আর লাইন সাইজ সেম। ব্লক সাইজ কত ছিল? 4 KB। 4 KB, ব্লক হ্যাঁ। সাইজ আর লাইন সাইজ সেম থাকে। প্রত্যেক লাইনে যদি 4 KB থাকে, তাহলে আমার 2 to the power 14 লাইনে কত কেবি থাকবে? এটাই হিসাব করেন। 2 to the power 14 গুণ 4 KB, 2 to the power 14 গুণ 4 KB, প্রত্যেকটা লাইনে 4 KB করে। তাহলে 2 to the power 14 এর মধ্যে 2 to the power 14 গুণ 4 KB। এটাকেই আস্তে আস্তে আমি 4 কে লিখলাম 2 to the power 2, কে লিখলাম 2 to the power 10, আর 2 to the power 14 তো ছিলই। তো এগুলো সব যোগ যাবে, 14 আর 2 16, 16 আর 10 হচ্ছে 26। তো 26টা যেহেতু মেগাবাইটের কাছাকাছি, এই জন্য আমরা 20 আলাদা করলাম, 6 আলাদা করলাম, 20টাকে লিখলাম MB, আর 2 to the power 6 কে লিখলাম 64। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন? আর কোনো কোশ্চেন, কনফিউশন কোথাও? ঠিক আছে, তাহলে স্যারদের আর কষ্ট দিব না। অলরেডি আমরা একটা মেকআপ ক্লাস নিলাম। আমি একটু হুম, একটা স্ক্রিনশট তুলে রাখি কারা কারা ছিল। কারণ এগুলো তো রেগুলার ক্লাস না, ERP তে অ্যাটেন্ডেন্স ওইভাবে নেওয়া যাবে না। তো স্যাররা কি একদিন আসতে পারবেন, শনিবার বা কোনো দিন? আপনাদের একটা মেকআপ নিয়ে নিতাম, বেশি সময় আটকাবো না, ধরেন আধা ঘন্টা 1 ঘন্টা একটু গল্প করে ছেড়ে দিব। স্যার একটা দিন শনিবার কাজ তো করাবো। সম্ভবই না স্যার। যে শুক্রবার স্যার সম্ভব হয় স্যার, তাহলে নিতে পারেন আর কি স্যার। তো স্যার আমরা সম্ভবই না স্যার শুক্রবার আসবো শনিবার তো তো স্যার। অফিস। মানে বুঝছেন, আমার একটা মেকআপ ক্লাস আপনাদের নেওয়া হয় নাই, ওই যে 11 তারিখের মেকআপ ক্লাসটা। এখন ওইটা ওইটা আমি রিকোয়েস্ট করব যে অনলাইনে নিতে পারি কিনা, কারণ আপনাদেরও তো প্রবলেম। শুক্রবার এমনি অনেক ক্লাস থাকে, শুক্রবার ফাঁকা পাওয়া একটু কঠিন। আমি একটু কথা বলি, হ্যাঁ, কোনো রকম একটা ক্লাস নেওয়া দরকার, নাইলে আবার আমি প্রবলেমে পড়বো আর কি। ঠিক আছে, তাহলে কোনো কোশ্চেন না থাকলে আজকের মতো ছুটি।